স্থায়ী কমিটিগুলো যদি ইফেক্টিভ হয় তাহলে সংসদ ইফেক্টিভ হবে, স্থায়ী কমিটিতেই মূল আলোচনাগুলো ঘরোয়া আলাপগুলো হয়ে আসে। তো আমি মনে করি এটা ভালো। সরকারকে যেটা এনশিওর করতে হবে যে স্থায়ী কমিটিগুলোতে যেন বিরোধী দলের পার্টিসিপেশন থাকে এবং এটা শুধু নামকাওয়াস্তে পার্টিসিপেশন না, তাদের ভয়েসগুলোকে যেন ভ্যালু করা হয়। ইংরেজিতে একটা টার্ম আছে রেড হ্যারিং, মানে গোয়েন্দা গল্পে সাহিত্যে যে লেখক মাঝে মাঝে এরকম কিছু ক্লু ছুঁড়ে দেন পাঠকের কাছে, যার পাঠক ঘুরতেই থাকে, নানান দিকে ঘুরতে থাকে। রাশেদ ভাই কথা বলতেছিল রাশেদ ভাইয়ের সাথে যে গুম মানবাধিকার কমিশন নিয়ে প্রশ্ন করছিলেন। রাশেদ ভাই কি বিষয়ে কথা বলতেছিল আমি লিস্ট করছি, পুরো পেজ ভরে গেছে, মনে হয় 35টা টপিকে উনি কথা বলেছেন। ধরেন সরকারের 6 মাসের মূল্যায়ন থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ ফরিদপুর ইন্টারিমের সুবিধাভোগী বিশ্ববিদ্যালয় নিয়োগ, প্রশাসনের দলীয়করণ, হান্নান মাসুদের বন্দর, হাসিনার ফিরে আসা, এনসিপি জামাতের সমালোচনা করছে, হাসনাত জামাতের সমালোচনা করছে, গণভোটে নোট অফ ডিসেন্ট, ছায়া সরকারে এনসিপি বিবারটিকে বাদ দিছে, আবরার ফাহাদ কি বলছে, শিশির মুনিরকে নিয়ে হামিদুর রহমান আজাদ কি বলছে, ঢাকা 10-এ কার নির্বাচন করার কথা ছিল এনসিপি, কারে টিভি লাইসেন্স দিয়ে দিচ্ছে, রাষ্ট্রপতি না মাইনা কেন রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করছে, হাসিনাকে সাধারণ ক্ষমা, জামাতের আমির কি বলছে, সেক্রেটারি নায়েবে আমির কি বলছে, মোটামুটি একটা লম্বা লিস্ট। তো এটা হচ্ছে এই রেড হেরিং, যে টপিকে না থেকে অনেকগুলো টপিক একসাথে অবতারণা করা যাতে পাঠক শ্রোতা খেয়ে হারিয়ে ফেলে, না পাঠক শ্রোতারা খেয়ে হারিয়ে ফেলে আর কি। যাই হোক, তো আপনার প্রশ্নে আসি। না রাশেদ ভাই যেগুলো আলাপ করছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা, রাশেদ ভাই যতগুলো মুখস্থ আছে আমার এতগুলো মনে থাকবে না একসাথে। এটা একটা ভালো গুণ রাশেদ ভাই, যে একসাথে অনেকগুলো ঘটনা মনে করতে পারেন। উত্তর দিতে পারেন, উত্তর দিলে খুশি হব। বড় না না অসুবিধা নাই, আপনি পর্যাপ্ত সময় নেন, আমি শুনবো আপনার কথা। না সমস্যা নাই, সব কথার জবাব দেওয়া লাগবে না, কারণ এগুলো তো চলমান ঘটনাই আর কি। যেটা হচ্ছে যে স্থায়ী কমিটি, সংসদের স্থায়ী কমিটিগুলো ইম্পর্ট্যান্ট, কারণ স্থায়ী কমিটিতেই অনেকগুলো ডিসিশন হয় এবং সেখানে সংসদের আলোচনার সময় তো লিমিটেড, সবাই কথা বলতে পারে না। স্থায়ী কমিটিগুলো স্পেসিফিক হয়, কারণ এখানে অনেক জেনারেল আলাপ হয়। স্থায়ী কমিটিগুলোতে এক বিষয়ভিত্তিক স্থায়ী কমিটি হয়, মন্ত্রণালয় সংশ্লিষ্ট। তো আমি মনে করি এই কমিটিগুলোই হচ্ছে সংসদের আসলে মূল কাজ করে। সো এটা আপনি যদি বলেন যে এটা কতটা ইফেক্টিভ হবে, এটা হয়তো অন্য আলাপ, যে স্থায়ী কমিটিগুলো যখন হয় নিয়ম অনুযায়ী সরকার দল বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়া উচিত এবং সেখানে আলাপ আলোচনা করে সবার আলোচনাকে সম্মান জানিয়ে, রেসপেক্ট জানিয়ে সেখান থেকে ডিসিশন মেক করা। এখন পর্যন্ত 6 মাসে 15টা ছিল, এখন আবার নতুন করে 35টা হবে। এটা কিন্তু একটা বড় পার্থক্য। হ্যাঁ, না এতগুলো স্থায়ী কমিটি হয় আমি অসুবিধা দেখি না, আনলেস যে স্থায়ী কমিটির মিটিংয়ের নামে, খাওয়া দাওয়ার নামে অনেক অপচয় হয়, সেটা যদি করে। আমাদের দেশে এগুলো হয়। খাবারের খরচ কিন্তু কমিয়েছে 150 টাকা সর্বোচ্চ। না ডেফিনেটলি এটা কমানো উচিত, কারণ বালিশ কিনতে গিয়ে আমাদের দেশে লাখ লাখ টাকা চলে যায়। তো সেটা যদি না হয় তাহলে স্থায়ী কমিটিগুলো যদি ইফেক্টিভ হয় তাহলে সংসদ ইফেক্টিভ হবে, স্থায়ী কমিটিতেই মূল আলোচনাগুলো ঘরোয়া আলাপগুলো হয়ে আসে। তো আমি মনে করি এটা ভালো। সরকারকে যেটা এনশিওর করতে হবে যে স্থায়ী কমিটিগুলোতে যেন বিরোধী দলের পার্টিসিপেশন থাকে এবং এটা শুধু নামকাওয়াস্তে পার্টিসিপেশন না, তাদের ভয়েসগুলোকে যেন ভ্যালু করা হয়। কারণ সরকারের হাতে যেহেতু 2/3 মেজরিটি আছে, এটার একটা অসুবিধা হচ্ছে যে ওই কমিটিগুলোতেও সরকারের প্রতিনিধি রিলেটিভলি বেশি থাকে এবং সেখানে যদি বলে যে ওকে ফাইন সিম্পল মেজরিটিতে কে কী বলেন, তারপরে দেখা যাচ্ছে বিরোধীদের ভয়েস আসলে আর শোনা হচ্ছে না। ওটা যদি হয় ওটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে না। আর আমি মনে করি সরকারের যে বিরোধী দলের পক্ষ থেকেও যেটা রাশেদ ভাই একটুখানি অবতারণ করলেন, এই শ্যাডো ক্যাবিনেটের কথা আলাপে আসছে, আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্রে একটা নতুন সংযোজন। আমরা অতীতে কখনো কোনো বিরোধী দলকে এই ছায়া মন্ত্রণালয় বা যেটা বলে এক এক দেশে এক এক নামে বলে, শ্যাডো ক্যাবিনেট, শ্যাডো মিনিস্ট্রি অথবা স্পোক্স পার্সন বিরোধী দলের বা ক্রিটিক্স যাই বলে, এই জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে ছিল না। বাংলাদেশের রাজনীতি বলতে, বিরোধী দল বলতে মানুষ বুঝে যে বিরোধী দল মানে হচ্ছে হরতাল করবে, সংসদ বয়কট করবে, আগুন জ্বালাও পোড়াও করবে, সরকারের বিরুদ্ধে গরম গলায় বক্তৃতা দিবে, এটাকেই শুধু বিরোধী দল মনে করা হয়। এবং এই জন্য অনেকেই মূল্যায়ন করতে গিয়ে বলে যে না, এই বিরোধী দল তো সেরকম গলা উঁচু করে চিৎকার করছে না রাস্তার মধ্যে, বাস বন্ধ করে দিয়ে, লাইন বন্ধ করে দিয়ে।
কিন্তু বিরোধী দল যে কনস্ট্রাকটিভ হতে পারে এবং তারা যে শুধুমাত্র প্রতীকী সমালোচনা বা বয়কট না করে তারা কনস্ট্রাকটিভ সমালোচনা করবার জন্য টেকনিক্যাল টিম গঠন করছে বা শ্যাডো ক্যাবিনেট করছে, এটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের গণতন্ত্রে একটা নতুন সংযোজন। এবং জামাত যেহেতু এবারে প্রথম বিরোধী দল হয়ে এই কাজটা করছে, এটা তারা পায়োনিয়ার হয়ে থাকবে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে যে প্রথমবার তারা এটা করেছে। এবং আমি আশা করি এটা ভবিষ্যতে হয়তো অন্য যারাই বিরোধী দল হয়, বিএনপিও যদি বিরোধী দল হয়, তারা এটা করবে। এটা যদিও ওয়েস্টমিনিস্টার সংসদীয় ব্যবস্থা থেকে আসছে, দুনিয়ার অনেক দেশেই এই 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 প্রচলনটা আছে। এখানে একটা লিমিটেশন থাকে যে যেহেতু এই বিষয়টা আলাপ আসছে যে সরকার দলে মিনিস্টারের অধীনে ব্যুরোক্রেটরা থাকেন, তাদের সরকারি পয়সায় ব্যবস্থাপনা আছে এবং তাদের কাছে ইনফরমেশন আছে, তারা বাস্তবায়ন করেন। বিরোধী দলের ক্যাবিনেট কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করবে না, তারা বেসিকলি হচ্ছে সরকারের কার্যক্রমগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবে, সমালোচনা করবে বা অন্য নতুন পলিসি দিবে। তো এটার মধ্য দিয়ে এই প্র্যাকটিসটা যদি তৈরি হয়, তার মানে হচ্ছে শুধু সমালোচনার জন্য সমালোচনা বা হরতাল বা এই ধরনের কর্মসূচি দিয়ে সমালোচনা না, বরং গঠনমূলক সমালোচনা তৈরি হবে। এবং এটা হচ্ছে আমাদের নেক্সট গভর্নমেন্টকে রেডি করবে। কারণ সাধারণত বিরোধী দলকে বলা হয় বা যারা শ্যাডো ক্যাবিনেট করে তাদেরকে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং, যে যারা অপেক্ষমান সরকার, যে পরবর্তীর জন্য তারা প্রস্তুত হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের টেকনিক্যাল স্কিলগুলো তৈরি হবে। তো এইটা আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রে খুবই নতুন একটা সংযোজন এবং আমি অ্যাপ্রিসিয়েট করি বিরোধী দলকে। বিরোধী দল যদি এখানে 10%ও সাকসেসফুল হতে পারে, তাহলে এটা দিন শেষে বাংলাদেশের জনগণের লাভ। কারণ তারাকে এই শ্যাডো ক্যাবিনেটটা হবেই হচ্ছে এই জন্য যে সরকারকে যেন মন্ত্রণালয়গুলোকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। সো এটা খুবই দারুণ একটা সংযোজন হবে বলে আমি মনে করি। আর বিশ্ববিদ্যালয়গুলোতে বা সরকারি পজিশনগুলোতে দলীয়করণের তো আসলে এটা আলাপ করবার কিছু নাই। সরকারের যে পরিমাণ দলীয়করণ করাটাকেও আমি অনেক সময় মনে করি ওকে ফাইন, সরকার নিজেরা ক্ষমতায় আসছে, তাদের লোকজন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ করবে, সেটা হতে পারে, কিন্তু যোগ্য লোক নিয়োগ করছে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি যখন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছি, অনেকগুলো টেকনিক্যাল পজিশন আছে যেগুলোতে ওরকম টেকনিক্যাল নলেজ ছাড়া ওখানে সে কন্ট্রিবিউট করতে পারবে না। এখন আপনি যদি আমারে নিয়ে এফডিসির পরিচালক বানায় দেন, আমি তো ওখানে কন্ট্রিবিউট করতে পারবো না। আমি জীবনে একটা কবিতা আবৃত্তি করি না এই সুন্দর করে, তো আমাকে দিয়ে তো সেটা চলবে না। শুধু আমি দলের সহসভাপতি বা 4 নম্বর সহসভাপতি দেখে আমাকে ওখানে যদি পদায়ন করেন, এটা দিয়ে তো ওই প্রতিষ্ঠানটার কোনো উপকার হবে না সরকারের অর্থ অপচয় ছাড়া। এই কাজটা আমি মনে করি খুবই খারাপ হচ্ছে, যে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোতেও, ইভেন বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানেও ওই ফিল্ডের লোক বা এক্সপার্ট লোকদেরকে না বসে দলের মধ্যে কম্পিটিশন করে আপনি সবচেয়ে টপ এক্সপার্টকে বসান, সেটা হলে হয়তো এই জিনিসটা আনফর্চুনেটলি আমরা সরকারের মধ্যে দেখছি না। আর নতুন করে যে ক্রাইসিসটা, যেমন সিপিডির রিসেন্ট যে ইয়েটা হলো, যদি এখানে কিছু ভুল তথ্য ছিল, ডিসেন্ট এটা ফ্যাক্ট চেক করেছে, কিন্তু কিছু কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ট্রু, যে বিদ্যুৎ এবং গ্যাসের জ্বালানি সংকটের কারণে। এবং এই সংকটটার সমাধানের এখনও কোনো কুল কিনারা আমরা দেখছি না। মন্ত্রী বলছে 2 বছর অপেক্ষা করতে হবে। এইটা ভেরি আনফর্চুনেট যে মন্ত্রী শুরুর দিকে স্বীকারই করছেন না যে এরকম কোনো সংকট আছে, বিদ্যুতের সংকট আছে। উনি বলছেন বিদ্যুতের সংকট যে নাই, এটা প্রমাণ করার জন্য উনি সংসদের মতো জায়গায় তামাশা করে বলতেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, তার মানে তো বিদ্যুৎ আছে। তো এই যে তামাশাগুলো, এগুলো হাসিনার আমলেও আমরা দেখেছি এই ধরনের তামাশা। তো এই সমস্যাটাকে অ্যাকনলেজ না করা এবং সমাধানের চেষ্টা না করা, বিরোধী দলের পরামর্শগুলোকে মূল্যায়ন না করে এই সমস্যাগুলো সমাধান যদি আমরা করতে না পারি, সরকারের পরিকল্পনা হচ্ছে 1 কোটি জব দিবে 18 মাসে, সরকারের ইশতেহারে বলেছে। তো এখন 18 মাসে 6 মাস তো চলে গেল, না এটা 5 বছর কয়েকটা বক্তব্য আসছে, কিন্তু ইশতেহারে 18 মাসেই ছিল। 5 বছরও একবার বলেছেন, 18 মাস, 5 বছর, 6 মাস, 1 মাস, এরকম ছিল। একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী, 3টা মেয়াদ। 1 কোটি জব দেওয়া, তো 1 কোটি জব দেওয়ার যদি 5 বছরও ধরি, 5 বছরের মধ্যে ধরেন 6 মাস তো চলে গেল। আমরা তো কর্মসংস্থানের জায়গায় আমরা কর্মসংস্থান আরো নেগেটিভ দিকে যাচ্ছে। এখন সরকার তো আর জব দিতে পারবে না। আসলে সরকারি চাকরি করে 5 থেকে 7% বা বেশি হলে 10% হবে, বাকি জবগুলো তো আসবে প্রাইভেট সেক্টর থেকে। এখন আমরা যদি প্রাইভেট সেক্টরকে ফেসিলিটেট করতে না পারি, তাহলে কিন্তু জব ক্রিয়েশন হবে না। তো প্রাইভেট সেক্টরের যদি কারখানা বন্ধ হয়ে যায়, তার মানে জব আর কমে যাবে। আমি যদি নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে ফেসিলিটেট করতে না পারি, সেখানে যদি চাঁদাবাজি হয়, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। ইভেন মহিষের রাখালের কাছ থেকেও চাঁদা দাবি করতেছে ঘাস খাওয়াইতে গেলে। এটা যদি ওই মহিষের ধরেন, মহিষের যিনি মালিক, সে হয়তো 15-20টা মহিষ পালে, 2 জন রাখাল ওখানে কাজ করে হয়তো। তো এখন সে যদি ওই 200 টাকা করে চাঁদা দিতে হবে এই চিন্তা করে যদি দেখে যে আমার ব্যবসায় লস হবে, সে মহিষের খামার
আবার বন্ধ করে দেয়, তার মানে ওই 2 জন রাখালেরও চাকরি চলে যাবে। তো আমরা কর্মসংস্থান সৃষ্টির বিপরীতে গিয়ে আমরা কর্মসংস্থান কমিয়ে দিচ্ছি, কারণ প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টটা হচ্ছে না, মানুষ ইনভেস্ট করতে যাচ্ছে না, ব্যাংকে লিকুইড মানি পড়ে আছে, কেউ লোন নিচ্ছে না। তো এটাতে করে হচ্ছে তো আমার জব ক্রিয়েশন হবে না। এবং এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের এই সামগ্রিক বিনিয়োগের পরিবেশটা আমরা এনশিওর করতে পারতেছি না। একে তো হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এগুলো দিতে পারছি না, আর এক হচ্ছে নানান জায়গায় না এই চাঁদাবাজি। এখন ওই চাঁদাবাজরা কি করতেছে, তারা 3 জনের চাকরি খেয়ে দিয়ে একজনের চাকরি মানে একজনের এমপ্লয়মেন্ট করতেছে চাঁদাবাজ হিসেবে। সে একজন চাঁদাবাজি করতেছে, একজনের এমপ্লয়মেন্ট হচ্ছে, কিন্তু বাকি 3 জনের জব লস করতেছে। তো আমি মনে করি এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকার কিভাবে এই চাঁদাবাজি এবং চাঁদাবাজি বন্ধ করে বিনিয়োগের পরিবেশ এনশিওর করবে এবং জ্বালানি সমস্যার সমাধান করে বিনিয়োগের পরিবেশ এনশিওর করবে, নাহলে 1 কোটি নতুন জব সৃষ্টি করা তো দূরের কথা, আমাদের এক্সিস্টিং জবই কমে যাবে।